যারা ইচ্ছাকৃত খেলাপি তারা অনেক সময় ব্যাংকে বলে ঠিক আছে আপনার সাথে কোর্টের বারান্দায় দেখা হবে, যে একবার যদি কোর্টে গিয়ে যায় তাহলে এটা ঝুলে গেল। ঋণের টাকা বিভিন্নভাবে অন্য জায়গায় বিনিয়োগ করেছে কিংবা পাচারও করেছে। এক্সিট পলিসির সবচেয়ে ভালো সুবিধা নিতে পারবে ক্ষুদ্র মাঝারি যারা ঋণ গ্রহীতা তারা। রাজনৈতিকভাবে যদি সদিচ্ছা না থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংকের একক উদ্যোগ এখানে কিছু হবে না। ইচ্ছাকৃত খেলাপি আইনের যে দুর্বলতাগুলো আছে এগুলোকে এখনই অ্যাড্রেস করা উচিত। বর্তমানে যে প্রাইভেট বিনিয়োগ সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। সরকার এখানে প্রাইভেট বিনিয়োগকারীদের সাথে একটা ব্যাংকিং ঋণের মধ্যে একটা প্রতিযোগিতামূলক অবস্থায় চলে যাচ্ছে কিনা। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসেছে, বিশেষ করে এক্সিট পলিসি, যেটা এখন অত্যন্ত আলোচনায়। এই পলিসির মাধ্যমে কাদেরকে কিভাবে সুবিধা দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির জন্য যেই একটা বড় ধরনের সংকট খেলাপি ঋণ সেটা কতটা কিভাবে কমবে নাকি এটা উল্টো পথে হাঁটবে সেই প্রশ্নও কিন্তু আসছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সাথে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। এবারও আমরা দেখলাম যে পলিসি রেটটা আগের জায়গায় রাখা হয়েছে, অর্থাৎ উদ্যোক্তাদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো সুখবর কিন্তু নেই, যদিও বাজেটে বিনিয়োগকারীদের জন্য একটা ভালো পরিবেশ তৈরির চেষ্টা আমরা দেখেছি। এই দ্বৈত নীতি আসলে কিভাবে কাজ করবে, ফারুক মঈনুদ্দিন ব্যাংক খাতের বিশ্লেষক আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এক্সিট পলিসি নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আসলে এটা দিয়ে কী বোঝানো হয়েছে? ধন্যবাদ আপনাকে। মূল বিষয়টা হচ্ছে এক্সিট পলিসি, যেটা বাংলাদেশ ব্যাংক 28শে জুন নতুন একটা সার্কুলার জারি করলো। কিন্তু বিষয়টা হচ্ছে 2022 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত কমপক্ষে 4টা সার্কুলার ছিল বিভিন্নভাবে এক্সিট নেওয়ার বিষয়ে, সুদ মওকুফ কিংবা তার নীতিমালা নির্ধারণ, কোনটা মওকুফ করা যাবে কোনটা যাবে না, এটা নিয়ে এটার আগে কমপক্ষে 4টি সার্কুলার ছিল। তার মানে এটি নতুন কোনো বিষয় না, এটা অভিনব না। এক, দ্বিতীয় হচ্ছে ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই নীতিমালার আওতায় তাদের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের এই এক্সিট পলিসি কিংবা সুদ মওকুফ পলিসি ছিল। এগুলোকে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে ব্যবহার করতে বলে বাংলাদেশ ব্যাংক 22 সাল থেকে 3-4 বার সার্কুলার দিয়ে, 4 বার কমপক্ষে, যে এটাকে একটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করেছে। ওখানে খুব স্পষ্টভাবে বলা ছিল কী করা যাবে কী করা যাবে না, কোনগুলোকে করা যাবে কোনগুলো করা যাবে না। তো সুতরাং এই বিষয়টি কিন্তু নতুন নয়। এখন নতুন যেটা বিষয়টা হচ্ছে যে এটাকে আরেকটু সম্ভবত লিবারেল কিংবা একটা ঢালাও করা হয়েছে, এটা আমার ধারণা। সুতরাং এটি ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংকের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেটি খুবই স্পষ্ট এবং সেটি খুবই পজিটিভ বলে আমি মনে করি। কারণ কথা হচ্ছে যে ব্যাংকগুলো সুদ আসল সহ আদায় করার জন্য যখন তারা মামলায় যায়, তারা অর্থ আদালতের শরণাপন্ন হয়, তখন সেখানে 5 থেকে 7 বছর এটা ঝুলে যায়। এবং অনেক সময় যারা ইচ্ছাকৃত খেলাপি তারা অনেক সময় ব্যাংকে বলে ঠিক আছে আপনার সাথে কোর্টের বারান্দায় দেখা হবে। এটা আমরা অনেকবার শুনেছি ওদের কাছ থেকে। তো ওরা জানে যে একবার যদি কোর্টে গিয়ে যায় তাহলে এটা ঝুলে গেল। তো সুতরাং সেইখান থেকে বের করে আনার জন্য এরকম একটা পলিসির খুব দরকার ছিল, যদিও ব্যাংকগুলো এটা করে আসছিল বিভিন্ন সময়ে। রাইট। না, আমি এখানে একটু থামাই যে আপনি বললেন যে একটু লিবারেল বা একটু ঢালাওভাবে করা হয়েছে, বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ইঙ্গিত আপনি পাচ্ছেন? আমি লিবারেল কিংবা ঢালাওভাবে ওইভাবে বলছি না। এবার আগে অনেকগুলো শর্ত ছিল, তার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। তবে দু একটি বিষয়, যেমন মনে করেন বলা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিংবা যে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো তারা কোনো আয় খাত ডেবিট করে এটা করতে পারবেন না। আয় খাত ডেবিট করা মানে হচ্ছে যে মনে করেন আপনি ইন্টারেস্ট নিয়ে ফেলে আপনি ইনকামে নিয়ে ফেলেছেন। এখন আপনি যদি ক্লায়েন্টের সাথে যদি এমন কোনো কথা হয় যে আমি ইন্টারেস্ট নিব না, তাহলে আপনাগুলো ফেরত দিতে হবে। এটা ফেরত দিতে গেলে আপনাকে ইনকাম ডেবিট করতে হবে। রাষ্ট্রায়ত্ত খাতের জন্য ইনকাম ডেবিট করার স্কোপটা রাখা হয়নি। তবে তার মানে হচ্ছে যেটি এখানে মৌন, সেটি হচ্ছে তাহলে রাষ্ট্রায়ত্ত না হওয়া যেগুলো রাষ্ট্রায়ত্ত নয়, তেমনি প্রতিষ্ঠান কিন্তু চাইলে তারা নিশ্চয়ই আয় খাত বিকলন করতে পারবে। সেই জন্য আমি একটু ঢালাও বলছি এটাকে। না, এখন একটা আলোচনা কিন্তু আসছে যে এই এক্সিট পলিসির মাধ্যমে আমাদের খেলাপি ঋণের যেই পরিমাণটা সেটা কিছুটা কমে আসবে। কিভাবে কমবে এটা? দুটো বিষয় আছে এখানে। আমি এটাকে এত খুব স্পষ্ট সহজভাবে দেখতে চাই না। প্রথম কথা হচ্ছে যে এইটার মাধ্যমে যেটা ব্যাংকের যে সুবিধাটা হবে, বাংলাদেশ ব্যাংক যেহেতু নীতিমালাটাকে নতুনভাবে প্রণয়ন করেছে, আগেও ছিল, কিন্তু আমরা দেখেছি এক্সিট, এককালীন এক্সিট কিংবা সুদের মওকুফ করে যে এককালীন এক্সিট দিয়ে দেওয়া, সেটা কিন্তু খুব বেশি
বিশেষ করে বড় ঋণের ক্ষেত্রে খুব বেশি সফল হয় নাই। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের দেশে যারা বড় ডিফল্টার, আমরা স্টার ডিফল্টার যাদেরকে বলি, তারা কিন্তু এই যে খেলাপি হয়ে তাদের যে সবাই ব্যবসায় মার খেয়েছে কিংবা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খেলাপি হয়েছে তাই নয়, তাদের মধ্যে অনেকে আছে যারা ইচ্ছাকৃত খেলাপি এবং তারা এই ঋণের টাকা বিভিন্নভাবে অন্য জায়গায় বিনিয়োগ করেছে কিংবা পাচারও করেছে, কিংবা তারা এই ঋণের টাকা সরিয়ে নিয়ে ব্যবসা থেকে সরিয়ে নিয়ে তারা জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে কিংবা বিভিন্ন বিলাস ব্যসনে ব্যয় করেছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এক্সিট পলিসির জন্য সুদ মওকুফ করে তাদেরকে এককালীন দিতেও বলি, তারা কি পারবে? বড় যারা তারা পারবে না। আমি যেটা পজিটিভ একটা সাইড দেখি যে আপনার এক্সিট পলিসির সবচেয়ে ভালো সুবিধা নিতে পারবে ক্ষুদ্র মাঝারি যারা ঋণ গ্রহীতা, তারা ছোট ধরনের ঋণ, তারা দুইটা বিষয় আছে। দুইটা বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের যারা ছোট এবং মধ্যম ক্যাটাগরির বড়োয়ার, তাদের মধ্যে সামাজিক একটা ভয় থাকে, সামাজিক ভয় থাকে, কারণ তারা এইটাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু খুব বড় যারা, তারা এগুলো খুব বেশি তোয়াক্কা করে না, তারা এগুলোর মোটেই। সুতরাং প্রথম কথা তারা তোয়াক্কা করে না, দ্বিতীয় হচ্ছে তারা চাইলেও পারবে না, বিকজ তারা টাকাটা সরিয়ে ফেলেছে বিভিন্ন জায়গায়। সেই জন্য আমি এইটার পজিটিভ সাইডটা একটা জায়গায় দেখি, সেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি যারা, তারা যাদের সদিচ্ছা আছে তারা কিন্তু চাইলে এইটার সুযোগটা নিতে পারে। ব্যাংকগুলো কিন্তু সেটা আমার মনে করি এটা এক্সপ্লোর করা দরকার। রাইট। আপনি নিশ্চয়ই শুনেছেন যে যেদিন মনিটারি পলিসি ঘোষণা হলো, গভর্নর কিন্তু বলেছেন যে 18 মাসের একটা মোটামুটি প্ল্যান নিয়ে তিনি আগাচ্ছেন খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার জন্য। এর আগেও তো খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আমরা নানা রকম উদ্যোগ দেখেছি। আপনি কি মনে করেন যে তার এই উদ্যোগ কোনো কাজে আসবে বা আপনি আশাবাদী? দেখেন, খেলাপি ঋণ কমানো কিংবা খেলাপি ঋণের হার কমানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে আপনি ঋণের হার কিন্তু কমাইতে পারেন। এটা যে নাম্বার গেম। আপনি হার যদি কমাতে চান, আপনি জানেন যে আপনি যদি ঋণ বিতরণ বাড়িয়ে দেন, হার কমে যাবে। কিংবা আপনি যদি খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনেন, খেলাপি ঋণের সংজ্ঞাকে পরিবর্তিত করে এটাকে যদি আপনি আরেকটু লম্বা সময় দেন, তাহলে হার কমে যাবে। আমরা অতীতে দেখেছি আগের সরকার, তারা কিন্তু তাদের একজন অ্যাকাউন্টেন্ট অর্থমন্ত্রী ছিলেন। অ্যাকাউন্টেন্টরা কিন্তু, আমি জানি না, আমি যারা দর্শকদের মধ্যে অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাকাউন্টেন্টরা কিন্তু নাম্বার দিয়ে খেলতে পারে। শুধু একজন অ্যাকাউন্টেন্ট জানেন কীভাবে নাম্বার দিয়ে খেলতে হয়। সুতরাং তিনি এসে ঘোষণা করেছিলেন যে খেলাপি ঋণের হার আর 1% বাড়বে না। তিনি কথা রেখেছিলেন, কারণ কথা হচ্ছে তিনি খেলাপি ঋণের সঙ্গে এমনভাবে নির্ধারণ করেছেন আর বাড়েনি, সেটা অ্যাক্সেসে উনি কথা ঠিক রেখেছেন। এখন কথা হচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি খেলাপি ঋণের হার কমাতে চাইলে আপনি পারেন, এটাকে অপব্যাখ্যা কিংবা খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে। এখানে ইস্যুটা হচ্ছে আমি যেটা অন্যভাবে দেখি, আমি এটার মধ্যে সরকারের সদিচ্ছার বিষয়টাকে আমি দেখি। সেন্ট্রাল ব্যাংক সবসময় চাইবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংককে আমাদের দেশে পুরোপুরি স্বাধীন, তারা কিন্তু একটা রাজনৈতিক সরকারের অধীনে কাজ করতে হয়। সুতরাং রাজনৈতিকভাবে যদি সদিচ্ছা না থাকে, তাহলে সেন্ট্রাল ব্যাংকের একক উদ্যোগ এখানে কিছু হবে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে বিভিন্ন সময় কথা হচ্ছিল। এটা আমরা ব্যাংকাররা সবসময় চাইতাম এই আইনটা হোক। আমাদের দেশে আইনটা হয়েছে 2023 সালে, কিন্তু আশ্চর্যের বিষয় ভারতে এই আইনটা পাস হয়েছিল 1999 সালে, মানে 24 বছর পর আমরা এটা করেছি। সেটিও যে আমরা খুব স্বেচ্ছায় করেছি আমি সেটা বলতে রাজি নই, কারণ কথা হচ্ছে 2019 সাল থেকে এই ইচ্ছাকৃত খেলাপি ঋণের নীতিমালাটা খসড়া চলছিল। 4 বছর একটা নীতিমালা তৈরি করতে লাগার কথা নয়। তার অর্থ আমরা বুঝতে পারি যে এটা তারা করতে চাইছিলেন না। এরপরে যখন IMF প্রেশার দিল, তখন তারা এই আইনটা তৈরি করে প্রণয়ন করলেন। এবং সেই আইনটা যদি আপনি পড়েন, সেই আইনটার মধ্যে আমি এক ধরনের অনিচ্ছা দেখতে পাই, এক ধরনের নিতান্ত অনিচ্ছায় করা হয়েছে এরকম একটা ভাব। আমি এটাকে বলি যে জলে নামবো, জল ছিটাবো, জলকে ছোবো না, ধরি মাছ না চুপেন, এটা একটা আইন করা হয়েছিল। তার মানে ওখানে এমন ভাষাগুলো এমন যে ওইগুলোকে ঠিক ব্যাংকগুলা যে ব্যবহার করতে পারবে, আপনি শুধু চাইলে করিতে পারবে এরকম ভাষা ব্যবহার করা হয়েছে। তার মানে করিতে পারবে এরকম ভাষাগুলো এরকম। এখানে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটার মধ্যে যে সবচেয়ে বড় দুর্বলতা যেটা ছিল, সেটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি নির্ধারণ করা, এটির দায়িত্ব কিন্তু সম্পূর্ণ ব্যাংকের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। এইটার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা ছিল এই ঋণের টাকা অন্য কোথাও ব্যবহার করা হয়েছে কিনা, হ্যাঁ, কিংবা তারা
এইটাকে সরিয়ে ফেলেছে কিনা, এগুলো নির্ধারণ করা কিন্তু কঠিন কাজ। এটা প্রমাণ সহজ নয়। আপনি যেমন খেলাপি ঋণের জন্য একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী খেলাপি হয়ে পড়বে, কিন্তু ইচ্ছাকৃত খেলাপিদের এখানে যে বিষয়গুলো আছে এখানে সূত্রে পড়ে না। তাহলে আপনি এই কারণে এই পর্যন্ত ইচ্ছাকৃত খেলাপি ঋণের আইন হওয়ার পরে কোনো ধরনের শাস্তির ব্যবস্থা হচ্ছে কিনা আমার অন্তত জানা নেই, কারণ এই আইনের দুর্বলতা। সুতরাং সরকার যদি চায়, সদিচ্ছা থাকে, তাহলে এই যে আইন, এই ইচ্ছাকৃত খেলাপি আইনের যে দুর্বলতাগুলো আছে এগুলোকে এখনই অ্যাড্রেস করা উচিত এবং এটাকে আরও একটু কার্যকর করা উচিত, যাতে ব্যাংকাররা হাতে একটা সত্যিকার অস্ত্র পায়। ব্যাংকারদের হাতে অস্ত্র ছিল না, আপনাকে আইনি সহায়তা দিতে হবে। আপনার এটা খুব সফল হবে বলে আমার মনে হয়। মুদ্রানীতিতে যেই পরিবর্তনটা ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা আশা করেছিলেন, সেরকম কোনো পরিবর্তন গভর্নর তার প্রথম মুদ্রানীতিতে আনলেন না। তিনি কি আনতে পারতেন বলে মনে হয় আপনার? দেখেন, মুদ্রানীতির মূল বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক একটি অস্ত্রই ব্যবহার করতে পারে, সেটা মুদ্রানীতির মাধ্যমে সুদের হার দিয়ে তারা, সুদের হার হচ্ছে তাদের একমাত্র অস্ত্র মুদ্রানীতির। এখন আমাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকতে পারে যে মুদ্রানীতি হচ্ছে সর্বরোগহর মহৌষধ। এটা নয়, কিন্তু মুদ্রানীতির মূল বিষয়টা হচ্ছে অর্থপ্রবাহকে কন্ট্রোল করা, বাড়ানো কিংবা কমানো, এটা মুদ্রানীতির মাধ্যমে করা হয়। সুতরাং বা সেন্ট্রাল ব্যাংক যেটা বিগত বছরগুলোতে করে আসছিল, যে সেটি হচ্ছে যে একটি টাইট মনিটারি পলিসির মধ্যে একটা টাইট মনিটারি পলিসি করা। সেটার একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা, এবং সেটা সেন্ট্রাল ব্যাংকের কাজ, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা, অর্থপ্রবাহ বাড়িয়ে কিংবা কমিয়ে। এখন কথা হচ্ছে যে আমাদের একটু ভেবে দেখতে হবে যে এই যে ধ্রুপদী যে অস্ত্র, ধ্রুপদী যে তত্ত্ব অনুযায়ী যেটি হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনার যদি সুদের হার বেশি থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হয়, বাজারে টাকা সরবরাহ কমবে। কিন্তু এই বিষয়টা আমাকে অন্যভাবে দেখতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে কোন ধরনের মূল্যস্ফীতি অর্থপ্রবাহ কমিয়ে নিয়ন্ত্রণ করা যায়। দুই ধরনের মূল্যস্ফীতি আছে, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন বলে আমরা, আরেকটাকে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। এখন কথা কস্ট পুশ ইনফ্লেশন যদি হয়, সেটা কিন্তু অর্থের প্রবাহ কিংবা সরবরাহ কমিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ধরেন আমি উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের দেশে 1 লাফে 30% টাকার ডিভ্যালুয়েশন হয়ে গেল ডলারের এগেনস্টে, 1 লাফে ডলার টাকার দাম বেড়ে গেল ডলারে, তখন আপনার ইম্পোর্টেড যে গুড, আপনি র মেটেরিয়ালস বলি, ফিনিশ প্রোডাক্ট বলি, তার 30% দাম বেড়ে গেল। এটাতে আপনি কন্ট্রোল হবে না। সুতরাং এই কস্ট পুশ ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য শুধু মুদ্রানীতি যথেষ্ট নয়, এখানে রাজস্ব নীতির সাথে সমন্বয় করতে হয়। সেই জন্যই দ্বিতীয় কোনো রাস্তা আসলে ছিল না। কারণ কথা হচ্ছে যে এইটি করে অ্যাটলিস্ট হয়তো মূল্যস্ফীতিটাকে কোনোভাবে বা হয়তো খুব বেশি লাগামহীন করে দেওয়া হয়নি, কিন্তু সবচেয়ে বড় কথা কি, এটি যখন করার দরকার ছিল, আমি বলি 2020-21 সালে যখন পৃথিবীর বিভিন্ন দেশটা করছিল, আমাদের দেশ তখন সেটা শুধু করি নাই তো বটেই, এট দ্য সেম টাইম আমরা আমাদের সরকার প্রধানকে ব্যবসায়ী মহল বুঝিয়েছে যে ইন্টারেস্ট হাই বলে আমরা ব্যবসা করতে পারছি না, সুতরাং ইন্টারেস্ট রেটটাকে লাগাম টেনে ধরা উচিত। তখন কী করা হলো, একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নেওয়া হলো। 9-6 একটা আলাদা অর্থও কিন্তু আছে। 9-6 করা মানে বুঝেন তো, বাংলা বাগধারায় যেটাকে বলে। তো সুতরাং সেই 9-6 করা হয়েছিল। সেই 9-6 কোনো সুফল আমরা পাইনি। এবং আমি আরেকটা কথা বলি যে ব্যবসায়ীরা যে বলে সুদের হারের জন্য আমরা ব্যবসা করতে পারি না, তাহলে যখন 9-6 হয় তখন আমি নিজে সাক্ষী, তখন অনেক ঋণ আমরা 8%ও দিয়েছি। মার্কেট চাইছে, মার্কেট ডিমান্ড করছে, এখন আর 9 হবে না, আমি 8ও দিয়েছি। সুতরাং তখন কি অনেক বেশি ইনভেস্টমেন্ট বেড়েছিল। সুতরাং এতে প্রমাণ করে যে সুদের হার সব কিছু নয়। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ব্যবসায়ীরা যে কথা সবসময় বলে থাকেন, আমি এটা স্বীকার করি না। আমরা একটা তথ্য যদি দেখি যে এবার যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথের টার্গেট করা হয়েছে, সেটা হয়তো এর আগে এত কম টার্গেট কখনো করা হয়নি, যেহেতু আমাদের বাস্তবতাটা আরও নিচে এখনকার। তার মানে কি আমরা আগামীতে বিনিয়োগ হবে না এটা ধরেই নিচ্ছি, বা বিনিয়োগ কম হবে এটা মেনে নিলাম? না, প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ আমাদের এখন যে প্রাইভেট বিনিয়োগ, যেটা আমাদের দেশে পুরো অর্থনীতির চালিকা শক্তি কিন্তু প্রাইভেট বিনিয়োগ। সরকারি বিনিয়োগকে আমরা ধরি না আসলে এইভাবে। অর্থনীতিকে যেটা চালিত করে, আপনার সরকারের বিনিয়োগ হবে কোথায়? বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো সরকার করবে, বাকি বিনিয়োগকে তো ব্যবসায়িক বিনিয়োগ, শিল্পের বিনিয়োগকে তো প্রাইভেট সেক্টরে করবে। সেটাই হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশন। এখন কথা হচ্ছে যে আমরা দেখেছি বিশেষ করে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি প্রাইভেট বিনিয়োগ আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে আশঙ্কাজনক হারে নেমে গেছে। এখন বর্তমানে যে প্রাইভেট বিনিয়োগ, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। এটিকে বাড়ানো যায়নি। এখন কেন বাড়ানো যায় না? আমরা এতদিন বলেছি ঠিক আছে, 5ই আগস্ট 24-এর পরে একটা অন্য ধরনের সিনারিও ছিল,
আপনার অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো ছিল না, বিনিয়োগকারীরা শেখি ছিল, বিদেশি তো বাদই দিলাম, দেশিরা সাবধানে বিনিয়োগ করতে চাইছিল, ঠিক আছে, তখন গেল। কিন্তু এখন যখন একটা নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, তখন তো এই পরিস্থিতির উন্নতি হওয়ার কথা ছিল, তাহলে হচ্ছে না কেন? কেন হচ্ছে না তার যথার্থ জবাব কিন্তু আমারও আসলে জানা নেই। একটু বড় কারণ হতে পারে যে আমি শুধু সুদের হার কমিয়ে দিলে তো হবে না, আমাকে বিনিয়োগের পরিবেশের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামক ভূমিকা পালন করে সেটি হচ্ছে আপনার জ্বালানি ব্যবস্থা। আপনি যদি জ্বালানি ব্যবস্থা ঠিক করতে না পারেন, আমি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি জ্বালানি ব্যবস্থাকে। আদারওয়াইজ আমাদের রাস্তাঘাট ইত্যাদি কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ঠিক আছে। আমার একমাত্র জায়গায় আমি আটকে যাচ্ছি, সেটা হচ্ছে জ্বালানি। আপনি যদি জ্বালানির বিষয়টা সুরাহা করতে না পারেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট খুব বেশি উন্নত হবে বলে আমার মনে হয় না। সেই কারণে হয়তো যে এটি একটা বিষয় যে আমি যেটা ধরেছি সেটা কিন্তু আগের চেয়ে কম, যেটা আমার টার্গেট করা হয়েছে। তো এখানে দ্বিতীয় একটা বিষয় আছে, এখানে বিষয় হচ্ছে যে সরকারেরও তো ঋণ দরকার, ব্যবসায়ীদের যেরকম ঋণ দরকার সরকারেরও প্রয়োজন। তো সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে সরকার এখানে প্রাইভেট বিনিয়োগকারীদের সাথে একটা ব্যাংকিং ঋণের মধ্যে একটা প্রতিযোগিতামূলক অবস্থায় চলে যাচ্ছে কিনা, যে সরকারেরও ঋণ দরকার, ব্যবসায়ীদেরও ঋণ দরকার। তো সুতরাং এই বিষয়টা আমাদের ভাবতে হবে যে সরকার তাহলে ঋণ নিতে হচ্ছে কেন। সেটা আমরা জানি যে রাজস্ব আদায়ের একটা বড় ঘাটতি, কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে একটা জানবার বিষয় যে সবশেষ অর্থ বছরেও আমরা লক্ষ্যমাত্রা থেকে বেশ মোটামুটিভাবে অনেকখানি বেশি ঋণ নিয়ে ফেলেছি। আগামী অর্থ বছর যেহেতু আমাদের বাজেট বড়, সেখানেও ব্যাংক খাতের উপর একটা বাড়তি চাপ আমাদের তৈরি হবে। আমাদের যেই ব্যাংক ব্যবস্থার এখন বাস্তবতা, যে দুর্বল অবস্থা আমরা বলি, তাতে করে ব্যাংক খাত কি আরও দুর্বল হবে নাকি শক্তিশালী হওয়ার পথে এগোবে? দেখেন, রাজস্ব আহরণের ঘাটতির বিষয়টা কিন্তু একেবারে নতুন না। গত 10 বছর ধরে কখনো রাজস্ব উদ্বৃত্ত আমাদের ছিল না, রাজস্ব ঘাটতি সবসময় ছিল। এই সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রায় 88,000 কোটি টাকা সম্ভবত এটা ঘাটতি ছিল। এটা কিন্তু আমাদের একেবারে চিরাচরিত আমাদের একটা প্রবণতা আমাদের দেশের। এখন কথা হচ্ছে যে তাহলে এখান থেকে উত্তরণের উপায়টা কি? এখানে উত্তরণের উপায় একটি হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি করা। এবং আনফর্চুনেটলি আমাদের দেশ, ধরেন আমি যদি নেপালের সাথে তুলনা করি, নেপালের একটা ছোট্ট ক্ষুদ্র অর্থনীতি আমাদের তুলনায়, নেপালের ট্যাক্স জিডিপি রেশিও আমাদের যেতে অনেক বেশি, প্রায় 5% বেশি ডিফারেন্স। হ্যাঁ, তাহলে নেপাল যদি করতে পারে আমরা পারছি না কেন? তা এইটা আমাদের জবাব খুঁজতে হবে। এই জবাব যদি খুঁজে পাই তখন শুধুমাত্র এটার সমাধান আমরা করতে পারি। তো এটা সমাধান করার জন্য অনেকগুলো বিষয় যে সরকার হয়তো এদিকে নজর দিবেন বলে আমার ধারণা। যদি না দেন তাহলে কিন্তু আমাদেরকে এইটা বয়ে বেরোতে হবে। না, ব্যাংক খাতের উপর প্রেশারটা বাড়লে তখন ইম্প্যাক্টটা কোন দিকে গিয়ে? ব্যাংক খাতের উপর প্রেশার বাড়লে যখন সত্যিকার অর্থেই যে সরকারও যখন ঋণ নেবে, ব্যাংকগুলো যখন অর্থনীতি যে সত্যিকার অর্থে উত্তরণ ঘটা শুরু হবে, তাদের প্রবৃদ্ধি বাড়বে, তখন বিনিয়োগের একটা চাহিদা তৈরি হবে। এই চাহিদা তৈরি হলে কিন্তু তখন ব্যাংকগুলো একটু সমস্যায় পড়ে যাবে, কারণ সরকারকে দেবে না প্রাইভেট ইনভেস্টরদের দিবে। তো ব্যাংকগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে সরকারকে দিতে, কারণ সরকার ওটা নিশ্চয়তা আছে। তো সুতরাং এইটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের সামনে দেখা দেবে যদি না এই প্রবণতাটা বন্ধ করা যায়। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।